সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি ভালো আছি। আজকে ইবনে তাসলিমা নার্সারি স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সহকারী শিক্ষক আইসিটি ইবনে তাসলিমা নার্সারি স্কুল অ্যান্ড কলেজ আলোচনা করব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় পার্ট ১। প্রথম অধ্যায় আছে তথ্য ও প্রযুক্তির গুরুত্ব সম্পর্কে। আজকে যে প্রথম অধ্যায় আছে, প্রথম অধ্যায় তথ্য ও প্রযুক্তির গুরুত্ব যে সম্পর্কে আলোচনা করা হবে, সেই আলোচনার প্রেক্ষিতে আলোচনা শেষে আমাদের যে শিখন ফল আসবে, যে আমরা শিখতে পারবো, তাহলে তথ্য প্রযুক্তির এই ক্ষেত্রে কর্মসংস্থানে তথ্য প্রযুক্তি কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যোগাযোগের ক্ষেত্রে কি কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কি কি যোগাযোগ প্রযুক্তি ভূমিকা পালন করে, সরকারি কার্যক্রমে তথ্য যোগাযোগ প্রযুক্তি কি কি ভূমিকা পালন করে, চিকিৎসা ক্ষেত্রে গবেষণা ক্ষেত্রে কি কি ভূমিকা পালন করে, সে সম্পর্কে আমরা কি ধারণা লাভ করতে পারবো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা চলে যাচ্ছি আমাদের তথ্য প্রযুক্তির গুরুত্ব। এই গুরুত্ব সম্পর্কে আমরা বিস্তারিত এখন জানবো। তাহলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রথমে যে গুরুত্বটা বহন করতেছে সেটা হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে ই পর্চা, ই বুক, ই পড়চি, পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও স্বাস্থ্য সেবা ইত্যাদি কাজ করা হয়। সরকারি কর্মকাণ্ডে এইসব কাজগুলি আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে খুব সহজেই স্বল্প সময়ে পেতে পারি। বাংলাদেশের মোবাইল ফোনের বিস্তারের ফলে নতুন নতুন কর্মসূচিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যাপক ভূমিকা রাখছে। যেমন আমাদের যে মোবাইল ফোন আসছে, মোবাইল ফোনের কারণে দেখা গেছে কি একটা মোবাইলের দোকান হয়েছে, সেখানে ফোন করা যায়, সেখানে টাকা ভরা যায়, লোড করা যায় মোবাইলে, তারপরে আবার সেখান থেকে কি করা যায়, বিকাশ করা যায়। এগুলি সব কি তথ্য প্রযুক্তির ফলেই হয়েছে। তাহলে এই প্রযুক্তি কি গুরুত্বপূর্ণ? এখানে অবশ্যই গুরুত্বপূর্ণ। মোবাইলে টাকা আমরা লেনদেন করতে পারি, তাই না? মোবাইলে পরীক্ষার ফলাফল জানতে পারি। তাহলে বাংলাদেশে মোবাইল ফোনের বিস্তারের ফলে নতুন নতুন কর্মসৃষ্টি যোগাযোগ প্রযুক্তি কি করছে, ব্যাপক ভূমিকা পালন করছে। এরপরে আমরা দেখি গবেষণা ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি ভূমিকা পালন করে। যেমন গবেষণা যখন যদি আমরা কোনো তথ্য গবেষণা করতে চাই বা কোনো জিনিস বিষয়ের উপর গবেষণা করতে চাই, সেখানে যে বিভিন্ন তথ্য আমাদের জানতে হয়, তা কোথা থেকে জানতে পারি? আমরা মনে করো ইন্টারনেট ব্যবহার করে জানতে পারি। তাহলে এটাও কি হয়েছে, এটাও কি তথ্য যোগাযোগ প্রযুক্তির ভূমিকা। আজকে আগের দিনে দেখা গেছে কি পরীক্ষা পত্রিকায় দেওয়া হতো, বোর্ডে টানিয়ে দেওয়া হতো, স্কুলে যেতে হতো, এখন কিন্তু সেটা যেতে হয় না। তাহলে কি হয়, এগুলি সব কি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বদৌলতে আমরা পেয়েছি। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এখান থেকে আমি মনে করো যে বিদেশ থেকে পণ্য আনবো, আমি সেই সুদূর আমেরিকা থেকে একটা পণ্য বাংলাদেশে আনবো, তাহলে কি করবো, আমি সেই যদি ইমেল, তাদের মেইলে যোগাযোগ করে তাদের নাম্বারে আমি এলসি করে টাকা পাঠিয়ে দিই, সেখানে আমার ঠিকানায় তারা পণ্য পাঠিয়ে দিবে। তাহলে কি এটাও কি তথ্য প্রযুক্তির একটা বিশাল গুরুত্ব। চিকিৎসা ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব। আজকে আজকে আমরা কি করি, মোবাইল সেবা, মোবাইলে ডাক্তার পাই, টেলিমেডিসিন, যেটাকে বলে, মোবাইলে আমরা ডাক্তারের পরামর্শ নিতে পারি, মোবাইলে আমরা ডাক্তারের কাছে রোগের বিবরণ দিয়ে আমরা কি সে ওষুধপত্র খেতে পারি। তাহলে এটা কি হয়েছে, এটা তথ্য যোগাযোগের প্রেক্ষিতেই হয়েছে। তথ্য যোগাযোগ প্রযুক্তি যদি এতটুকু অগ্রসর না হতে পারতো, তাহলে এই সেবাগুলি আমরা এত সহজে পেতে পারতাম না। শিক্ষা ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অনেক গুরুত্ব রয়েছে। যেমন দেখা গেছে কি আমাদের একটা বই দরকার, সেই বইটা আমরা বাজারে কোথাও পাচ্ছি না, আমি যেই বইয়ের যে অনলাইনে বই দেওয়া আছে সেখান থেকে আমি ডাউনলোড করে পড়তে পারি। আমাদের স্কুলে পাঠ্যপুস্তক দরকার, সেখানে আমি এনসিটিভি থেকে ডাউনলোড করে সেই বইটা আমি পড়তে পারতেছি, তাই না? এরপরে দেখা গেছে কোনো স্কুলে ভর্তি হইতে হবে, কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব, সেখানে সে বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমার তথ্য জানার দরকার, সেটা আমরা কি করতে পারি, আমরা এই তাদের সেই নিজস্ব ওয়েবসাইটে ঢুকে সেই সব সময় জানতে পারতাছি। আমার ভর্তি হওয়ার জন্য ফর্ম কিনতে হবে, সেখানে ফর্মটা কিনতে পারতাছি, ফর্মটা জমা দিতে পারতাছি, সবকিছু কি করতে পারতাছি, আমি অনলাইনে করতে পারছি। আজকে তোমরা কি করছো, এই করোনাকালীন সময়ে তোমরা ঘরে বসে স্কুলে স্যারে কি পড়াচ্ছে সেটা তোমরা দেখতে পাচ্ছ, সেটা সরাসরি দেখা যায়, অনলাইনে ভিডিও ক্লাসগুলি দেখা যায়, জুমের মাধ্যমে সরাসরি স্যারের সাথে কথা বলা যায়, মিটিং করা যায়, তাই না?
তাহলে এগুলো কি সব তথ্য প্রযুক্তির বদৌলতে হয়েছে। তারপরে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে তথ্য প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তুমি একটা জায়গা চিনো না, যেন মনে করো তুমি এখান থেকে ঢাকা যাওয়া, ঢাকাতে গিয়ে একটা তোমার ঠিকানা দরকার, সেখানে তুমি উত্তরা গেলে, উত্তরা গিয়ে তুমি সেখানে একটা গ্রামীণ ফোন সেন্টারটা খুঁজতে চাচ্ছ, তুমি কি করলা, গুগলে সার্চ দিয়ে সেটা তুমি খুঁজে পেয়ে গেলে। তাহলে যোগাযোগের ক্ষেত্রে এরকম তথ্য প্রযুক্তি, যোগাযোগ প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আজকে তুমি দেখা গেছে কি সরকারি একটা চাকরিতে অ্যাপ্লাই করবা, তাহলে তোমার সেখানে কি, সেখানে তুমি তাদের ওয়েবসাইটে ঢুকে তাদের নিজস্ব ফরম্যাটে ফর্ম ফিল আপ করে আবার তাদের মেইলে পাঠিয়ে দিলে, মেইল নাম্বারে পাঠিয়ে দিলে, এইভাবে কি করা যায়, খুব সহজেই এটা করা যায়। তাহলে এগুলো সবকিছু সম্ভব হয়েছে কার বদলতে, তথ্য যোগাযোগ প্রযুক্তির বদলতে। আগে আমি ঢাকাতে একটা চিঠি পাঠাবো, চিঠি ঢাকাতে আমার এক আত্মীয়ের কাছে যোগাযোগ করতে হবে, চিঠি পাঠাইতে হবে, তাহলে কি করতে হইতো, একটা লোককে খুঁজতে হইতো, কে ঢাকা যাবে, তার কাছে চিঠিটা দিতে হইতো, সে চিঠিটা পৌঁছাইতো, তারপরে সে খবরটা পেত, 2 দিন 3 দিন লেগে যেত কখনো কখনো। এমন যদি হইতো দেখা গেছে ডাকের মাধ্যমে কোন চিঠি পাঠালে 1 সপ্তাহ লেগে যেত, তাহলে একটা লোক আজকে মারা গেছে, যেন ঢাকাতে কারো আত্মীয় মারা গেছে, দেশে যদি খবর পাঠাইতে হয় তাহলে কিভাবে পাঠাবে, সে পাঠায় খবর পেয়ে কি সে যেতে পারবে, যেতে পারবে না, তাহলে গিয়ে দেখবে যে তাকে মাটি দিয়ে ফেলছে। তাহলে এখন এখন মনে করো মুহূর্তের মধ্যে সারা বাংলাদেশের সবাই, এমন কোন লোক নাই যে সে মোবাইলের আওতায় আসে নাই। তাহলে আমরা বলতে পারি যে আমরা সবাই প্রযুক্তির সংস্পর্শে এসে, প্রযুক্তির উৎকর্ষে আমরা কি করছি, আরো দিন দিন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটা বুঝতে পারলাম যে তথ্য প্রযুক্তি কতটা গুরুত্বপূর্ণ আমাদের জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে। আজকে আমরা যে চাল খাচ্ছি সেটাও কি একটা অটোমেশনে তৈরি হচ্ছে, তাহলে সেটাও কি প্রযুক্তির ব্যবহার সেখানে হয়েছে। তাহলে তথ্য এবং প্রযুক্তি, সেই যে দুটা জিনিস এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাদের বর্তমান জীবনে, এই যে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রেক্ষিতে সেগুলি হলো তথ্য যোগাযোগ। তাহলে আমরা এই তথ্য প্রযুক্তি সম্পর্কে কিছুটা হলো ধারণা পেলাম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই যে এরপর আমরা যাচ্ছি কর্মসৃজন ও কর্মপ্রাপ্তিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। নতুন নতুন কর্ম সৃষ্টি এবং কর্মপ্রাপ্তিতে তথ্য যোগাযোগ প্রযুক্তি কি কি ভূমিকা রাখতেছে, তথ্য যোগাযোগ প্রযুক্তি কিভাবে কর্ম সৃষ্টি করে সেটা একটু দেখি। একটু আগে আমি বলে গিয়েছিলাম যে মোবাইল কোম্পানিতে অনেক লোক কাজ করে, সেটার মাধ্যমে অনেক মানুষের কর্মের সৃষ্টি হয়েছে এবং কর্মপ্রাপ্তির সুযোগ হয়েছে। দেখা গেছে তোমাদের বইতে আছে, যেমন শিল্প কারখানার বিপজ্জনক কাজগুলো মানুষের পরিবর্তে রোবট কিংবা স্বয়ংক্রিয় যন্ত্রের মাধ্যমে সম্পন্ন করা যেতে পারে। যেখানে ঝুঁকিপূর্ণ থাকবে মানুষের জন্য, সেখানে কি করা যাবে, সেটা রোবট ব্যবহার করে করা যায়। কর্মস্থলে কর্মীদের উপস্থিতির সময়কাল, তাদের বেতন ভাতা ইত্যাদি হিসাব করার জন্য বেশ কিছু কর্মীর প্রয়োজন হয়, কিন্তু স্বয়ংক্রিয় উপস্থিতি যন্ত্র, বেতন ভাতা ইত্যাদি হিসাবে সফটওয়্যার ইত্যাদি ব্যবহারের মাধ্যমে এই সকল কাজ সম্পূর্ণ হয়েছে। তুমি দেখবা যে স্কুলের অনেকে অ্যাটেন্ডেন্স দেওয়া হয় ইলেকট্রিক যন্ত্রের মাধ্যমে, অনেকে অফিসে আদালতে ঢুকে কার্ড পাঞ্চ করে, গার্মেন্টসে ঢুকে কার্ড পাঞ্চ করে, এটা কি করা হয়েছে, এটাও সব এই প্রযুক্তির বদলতে হয়েছে। এখন আর খাতায় হাজিরা দিতে হয় না, শিক্ষা ক্ষেত্রে নাম ডাকতে হয় না, বিভিন্ন গুদামে মালামাল সজ্জিত করার জন্য স্বয়ংক্রিয়ভাবে করা যায়। টেলিফোন এক্সচেঞ্জে কম্পিউটার নিয়ন্ত্রিত ডিজিটাল ব্যবস্থার কারণে পৃথক জনবলের প্রয়োজন হয় না। এগুলো কিভাবে সম্ভব হয়েছে, এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির স্বয়ংক্রিয় ইন্টারেক্টিভ ভয়েস প্রযুক্তি ব্যবহার করে দিন রাত যে কোনো সময় গ্রাহকের নির্দিষ্ট প্রশ্নের জবাব দেওয়া যায়। আমরা যখন মনে করো যে গ্রামীণ ফোন বলো, বাংলা লিঙ্ক ফোন বলো, আমরা যখন কোনো ফোনে ফোন দেই, তখন দেখা গেছে যদি বন্ধ থাকে তাহলে একটা মহিলা কথা বলে। এটা কি মহিলা ওখানে বসে আছে না, এটা কি ওখানে ভয়েসটা রেকর্ড করে রাখা হয়েছে, প্রযুক্তির সদ্ব্যবহারের ফলে এটা আমরা পেয়েছি। তাহলে এভাবে করা যায়। ব্যাংকের এটিএম এর মাধ্যমে যে কোনো সময় নগদ অর্থ তোলা যায়। আগে দেখা গেছে কি ব্যাংক টাইম সকাল 9টা থেকে 4টা পর্যন্ত এবং শুক্র শনি 2 দিন বন্ধ, তাহলে এই বন্ধে 2 দিন টাকা তোলা যেত না, আবার সময়ের বাইরেও ব্যাংকে থেকে টাকা তোলা যেত না, আবার তোলার জন্য চেক লিখতে হইতো, লাইন দিয়ে দাঁড়াইতে হইতো, তারপর চেক ভাঙিয়ে 2-3 জনের স্বাক্ষর দিয়ে টাকা তুলতে হইতো, 2 জনের অফিসারের স্বাক্ষর লাগতো। কিন্তু এখন কি করবা, তুমি দিন রাত 24 ঘন্টা যখন যে কোনো মুহূর্তে গিয়ে বুথের থেকে কার্ড পাঞ্চ করে টাকা তোলা যায়। এটা কিভাবে সম্ভব হয়েছে, এই প্রযুক্তির বদলতে। তাহলে কি হলো, এখানে নতুন কিছু সৃষ্টি হলো। এরপরে পরিবর্তিত পরিস্থিতিতে কর্মক্ষেত্রে টিকে থাকার জন্য নিজেকে ক্রমাগত দক্ষ করে তুলতে হয়, ফলে দক্ষতা উন্নয়নের কর্মসূচিতে প্রতিনিয়ত পরিবর্তন সাধিত হচ্ছে।
প্রযুক্তির সাথে তাল মিলিয়ে, যেমন এখন দেখা গেছে কি করোনাকালীন স্কুল বন্ধ, অনলাইনে ক্লাস করা হইতেছে, আমরা অনলাইনে ক্লাস করতেছি, আমরা অনেকেই জানতাম না কিভাবে ক্লাস করতে হয়, অনেকেই বুঝি না কিভাবে ক্লাস দেখতে হয়, তাহলে এখন সেটা আমরা জেনে গিয়েছি। কম্পিউটারের সাহায্যে অনেক ধরনের কাজ ঘরে বসে করা সম্ভব হচ্ছে, যেমন ভার্চুয়াল অফিস, অফিসে যে সেই গুলশানে গাইবান্ধা বসে বসে অফিস করতেছে, তোমরা দেখো না একটা গ্রামীণের অ্যাড দেয় যে গুলশানের অফিস গাইবান্ধা থেকে সম্ভব? হ্যাঁ সম্ভব, যদি তোমার একটা প্রযুক্তি নির্ভর মোবাইল থাকে আর নেট থাকে। তাহলে অনেক ক্ষেত্রে পূর্বে বিশেষ দক্ষতা না থাকলেও যে কাজ সম্পন্ন করা যেত না, এরূপ অনেক কাজ কম্পিউটারের সহায়তায় ঘরে সহজে সম্পন্ন করা যায়। এরপরে অনেকে ঘরে বসে কাজ করছে, ফলে অনেক প্রতিষ্ঠানে এখন ভার্চুয়াল প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এই সকল প্রতিষ্ঠানের সহায়ক কর্মীর সংখ্যা যেমন কমেছে, তেমনি তাদের কাজের ধরনও পাল্টে গেছে। অল্প লোক দিয়ে অধিক সংখ্যক কাজ করানো সম্ভব হচ্ছে। স্বয়ংক্রিয়ভাবে মনিটরিং করা সম্ভব হওয়াতে কর্মীর কাজে ফাঁকি দেওয়ার প্রবণতা ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। যেমন দেখা গেছে কি তুমি ক্লাসে বসে আছো, আমাদের স্কুলটা পুরোটা ডিজিটাল ক্যামেরার আওতায়, তুমি ক্লাসে বসে আছো, স্যার নাই, কিন্তু প্রিন্সিপাল স্যার তার রুমে বসে বসে দেখতেছে তুমি দুষ্টুমি করতেছো, তার মানে কি তুমি কি ফাঁকি দিতে পারতেছো না, ফাঁকি দেওয়ার কোনো প্রবণতা নেই। তাহলে আমরা জানতে পারলাম যে এই যে কম্পিউটার, এই নতুন তথ্য প্রযুক্তি কর্মসৃজন ও কর্মপ্রাপ্তিতে তথ্য যোগাযোগ প্রযুক্তি অনেকাংশেই অনেক ভূমিকা রাখছে। প্রোডাক্টিভিটি ইজ কানেক্টিভিটি, অর্থাৎ প্রযুক্তি জনগণের সংযুক্তি বাড়লে তাদের উৎপাদনশীলতা বাড়ে। তাই প্রযুক্তিতে যখন জনগণের সংযুক্তি বাড়বে তখন কি হবে, উৎপাদনশীলতা বাড়তে থাকবে। তাহলে আমরা জানলাম যে এই যে বর্তমানে আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির অধ্যাপক ডক্টর ইকবাল কাদের এই কথাটা বলেছেন যে সংযুক্তি উৎপাদনশীলতা, অর্থাৎ কানেক্টিভিটি ইজ প্রোডাক্টিভিটি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা কি করি, এই যে ইন্টারনেটে যে মনে করো যে ব্যবহার করে আজ আমরা পৃথিবীর সমস্ত খবর একসাথে একইভাবে দেখতে পাচ্ছি। বাংলাদেশে মোবাইল ফোনের বিস্তার ও নতুন কর্মসৃজন। মোবাইল ফোনের কারণে বাংলাদেশে যেভাবে মোবাইল ফোন বিস্তৃতি লাভ করেছে, তাতে করে আমাদের নতুন নতুন কর্মক্ষেত্রের সুযোগ হয়েছে। কেমন? যেমন মোবাইল কোম্পানিতে কাজের সুযোগ হয়েছে, দেশের সকল মোবাইল অপারেটর কোম্পানিতে বিপুল সংখ্যক কর্মীর কর্মসংস্থান হয়েছে। একটি মোবাইল কোম্পানি বর্তমানে দেশের সবচেয়ে বড় প্রযুক্তি বিষয়ক কোম্পানি। মোবাইল ফোনের সেট বিক্রয় করতেছে, বিপণন করতেছে, রক্ষণাবেক্ষণ করতেছে, এখানে মনে করো যে অনেক লোকের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। দেশে প্রায় 12 কোটি মোবাইল গ্রাহককে মোবাইল ফোনের সেট সরবরাহ করে, সেগুলো বিপণন করে, ক্রয় বিক্রয় করে, নষ্ট হয়ে গেলে ঠিক করে, চার্জার লাগে, কাভার লাগে, এগুলি বিক্রয় করে, এগুলির সাথে দোকান দিয়ে কেউ ব্যবসা বাণিজ্য করতেছে, তাই না? কেউ আবার মোবাইল সারাচ্ছে, কেউ দেখা গেছে যে এগুলির ডিলারশিপ নিয়ে কাজ করতেছে। তাহলে এগুলির সাথে কি মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। বিভিন্ন মোবাইল সেবা প্রদান, মোবাইল ফোনে বিল পরিশোধের জন্য দেশে প্রতিনিয়ত বিল পরিশোধের কেন্দ্র বৃদ্ধি পাচ্ছে। এই সকল কেন্দ্রে যে কোনো মোবাইল গ্রাহক তার মোবাইলের বিল পরিশোধ সহ অন্যান্য মোবাইলের সেবা গ্রহণ করতে পারে। বর্তমানে কারেন্ট বিল দেওয়া যায়, গ্যাস বিল দেওয়া যায়, পানি বিল দেওয়া যায়, যে কোনো ধরনের বিলও মোবাইলের মাধ্যমে দেওয়া যায়। তাহলে কি হচ্ছে, সেখানে একজনের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এরপরে নতুন খাতের সৃষ্টি, মোবাইলে প্রযুক্তি বিস্তারের ফলে মোবাইল ব্যাংকিং এর মতো অসংখ্য নতুন খাতের সৃষ্টি হয়েছে। কিরকম নতুন খাতের সৃষ্টি হয়েছে? যেমন আজকে তুমি ঢাকা থাকো, তুমি ঢাকাতে একটা বিশ্ববিদ্যালয়ে পড়ো, তোমার মা গ্রাম থেকে টাকা পাঠাবে, যদি তোমাকে ব্যাংকে টাকা পাঠায় সেখানে কি করতে হবে, সেই ব্যাংকে যেতে হবে, তোমাকে ব্যাংকে গিয়ে তুলতে হবে। কোনো লোকের মাধ্যমে টাকা পাঠালে তার জন্য অপেক্ষা করতে হবে, এখানে বিশ্বাসযোগ্যতাও হারাতে পারে, এখানে মনে করো টাকার মধ্যে কোনো রিস্ক থাকতে পারে। কিন্তু বর্তমানে দেখো কত সুন্দর বিকাশ বেড়ে গেছে, নগদ বেড়ে গেছে, আরো অন্য ব্যাংকিং আছে, শিওর ক্যাশ, রূপালী ক্যাশ, এরকম অনেক ক্যাশ ব্যাংকিং আছে, মোবাইল ব্যাংকিং, যে মোবাইলের মাধ্যমে সহজেই তুমি এখান থেকে টাকা পাঠিয়ে দিলে ওখান থেকে তুললা, নিমিষে সম্ভব। ঘরে বসে আয়ও করা যায় বর্তমানে মোবাইল প্রযুক্তির মাধ্যমে, ঘরে বসে আউটসোর্সিং, যেটা বলা হয় আউটসোর্সিং, এখানে বসে তুমি মনে করো যে বিদেশে কাজ করতে পারবা। যেমন ওয়েবসাইট উন্নয়ন, রক্ষণাবেক্ষণ, মাসিক বেতন ভাতার বিল প্রস্তুত, একটা কোম্পানি তোমাকে দিল, তুমি তাই কাজ করালা, এদের তাদের সাথে লিঙ্ক হতে হয়। তাহলে এইভাবে অন্যের কাজ নিজে ঘরে বসে কন্ট্রাক্টের মাধ্যমে করে দেওয়াকে বলা হয় কি, আউটসোর্সিং। আউটসোর্সিং, তাহলে এই সম্পর্কেও তোমরা ধারণা পেয়ে। এরপর আছে পার্ট 3, যোগাযোগ। যোগাযোগ কি, যোগাযোগ কাকে বলে, যোগাযোগ কিভাবে করতে হয়?
যোগাযোগ যদি আমরা আগে মানুষের যোগাযোগ করতো কিভাবে, কবুতরের মাধ্যমে খবর আদান প্রদান করত। 1971 সালে 15 আগস্ট দিবাগত রাত 2টা 15 মিনিট প্রচন্ড বিস্ফোরণের শব্দে পুরো চট্টগ্রাম বন্দর কেঁপে উঠেছিল। সে রাতে মুক্তিযোদ্ধা নৌ কমান্ডার একটি দল পাকিস্তানি সেনাবাহিনীর সতর্ক পাহারা ফাঁকি দিয়ে বন্দরে অসংখ্য জাহাজে মাইন লাগিয়ে ডুবিয়ে দিয়েছিল। জাহাজগুলো ডুবে বন্দরে ঢোকার রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল। তাই তখন দেশি বিদেশি কোনো তাহলে এটা ছিল কি, মুক্তিযুদ্ধের একটি ছিল অনেক বীরত্বপূর্ণ একটি অভিযান। এভাবে দেখা গেছে ওই সময় কি করতো এগুলি, এই যে যেমন মনে করো দেখা গেছে যে মুক্তিযোদ্ধাদের অনুরোধে আকাশবাণী রেডিওতে 13 আগস্ট বেজে উঠেছিল বিখ্যাত গায়ক পঙ্কজ মল্লিকের গাওয়া একটি গান, আমি তোমায় যত শুনিয়েছিলাম গান। সেই গানটি কিন্তু যোগাযোগের একটা সংকেত ছিল। যেমন সেই গানটি ছিল একটি সংকেত, সেটি শুনে নৌ কমান্ডাররা বুঝতে পেরেছিল তাদের এখন আঘাত হানার সময় এসেছে। তাহলে এভাবে যোগাযোগ করা হতো। কিন্তু বর্তমানে যোগাযোগ করার জন্য কত প্রযুক্তি বের হয়ে গিয়েছে। যোগাযোগ করার পদ্ধতিকে মোটামুটি দুই ভাগে ভাগ করা যায়, যেমন একমুখী ও দ্বিমুখী। একমুখী এবং দ্বিমুখী যোগাযোগ। যেমন যখন এক ব্যক্তি বা একটি প্রতিষ্ঠান অনেকের সাথে যোগাযোগ করে সে পদ্ধতিটি হলো একমুখী। ইংরেজিতে যাকে বলা হয় ব্রডকাস্ট। তাহলে ব্রডকাস্ট কাকে বলা হয়, যখন একজন ব্যক্তি বা একটি প্রতিষ্ঠান অনেকের সাথে যোগাযোগ করে সেটি হলো একমুখী বা ব্রডকাস্ট। রেডিও টেলিভিশন তার সবচেয়ে সহজ উদাহরণ। যেমন রেডিওতে এক জায়গা থেকে খবর পাঠানো হয়, টেলিভিশনে এক জায়গা থেকে প্রচার করা হয়, কিন্তু আমরা এটা বিভিন্ন জায়গায় বসে দেখি। আঙ্গারিয়া বসে দেখি, সৈয়দপুর বসে দেখি, ঢাকা বসে দেখি, নোয়াখালী বসে দেখি। তাহলে এটা হলো কি ব্রডকাস্ট। রেডিও টেলিভিশন থেকে সবার জন্য অনুষ্ঠান প্রচার করা হয়। যাদের জন্য অনুষ্ঠান প্রচার করা হয় তারা কিন্তু পাল্টা যোগাযোগ করতে পারে না। কোনো কোনো লাইভ অনুষ্ঠানে দর্শক শ্রোতাদের অবশ্য ফোন করে যোগাযোগের সুযোগ দেওয়া হয়, সেখানে লক্ষ লক্ষ শ্রোতাদের মধ্যে দু একজন যোগাযোগ করতে পারে। কাজেই এটি আসলে একমুখী ব্রডকাস্টেই থেকে যায়। তথ্য প্রযুক্তি যুগান্তকারী উন্নয়নের জন্য আজকাল রেডিও বা টেলিভিশনের অনুষ্ঠানেও একটা বিশাল পরিবর্তন হয়েছে। টেলিভিশনে দু একটি চ্যানেলের পরিবর্তে শত শত চ্যানেল দেখা সম্ভব। বাংলাদেশ বসে একজন সারা পৃথিবীর অনেক বিদেশি চ্যানেল দেখতে পায়। শুধু যে আমরা অসংখ্য চ্যানেল দেখতে পারি তা নয়, সারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাও কিছুক্ষণের মধ্যে চ্যানেলগুলো দেখাতে পারে। তাহলে যোগাযোগের একমুখী ব্রডকাস্ট পদ্ধতি সম্পূরক রূপটি হচ্ছে দ্বিমুখী যোগাযোগ, যার সবচেয়ে ভালো উদাহরণ হলো টেলিফোন। যেমন টেলিফোন বলো, মোবাইল বলো, যাই বলো, আমরা যদি এখান থেকে একজনের সাথে টেলিফোন কথা বলি, সে কি করবে ওখান থেকে রিপ্লে করতে পারবে, মানে প্রত্যুত্তর করতে পারবে, আমরা শুনতে পারবো। আবার এরকম হয় বর্তমানে কিন্তু চেহারাও দেখা যায়। আমি যদি মনে করো যে নেটের সাহায্যে মোবাইলে কথা বলি, তাহলে কি হবে, তার চেহারাও দেখা যাবে, কথাও বলা যাবে। তাহলে এগুলি একসময় ছিল কল্পনা, কিন্তু বর্তমানে এটা কি হয়েছে নিত্য নৈমিত্তিক ব্যাপার। প্রতিদিন এমন কোনো লোক নেই যে সে ভিডিও কলে কথা না বলছে। যাদের আত্মীয় স্বজন বিশেষ করে বাইরে থাকে, আবার যারা দেশেও থাকে একটু দূরে থাকে, দূরত্ব বজায় দূরত্ব যেমন ঢাকা থাকে তুমি দেশে থাকো, এরকম লোকের সাথেও মোবাইলে ছবি দেখে কথা হচ্ছে। তাহলে এটা কি, এটা হলো দ্বিমুখী যোগাযোগ। তাহলে যোগাযোগ ব্যবস্থা ক্ষেত্রে তথ্য প্রযুক্তি বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন। পার্ট 4, পার্ট 4-এ কি আছে, পার্ট 4-এ আছে ব্যবসায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব ব্যবসার ক্ষেত্রে। তাহলে ব্যবসার ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি কি কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সেটা একটু আমরা দেখি। যেমন প্রত্যেকটা ক্ষেত্রে এখন জীবনের প্রতিটা মুহূর্তে তথ্য প্রযুক্তির গুরুত্ব রয়েছে। ব্যবসা বলো, লেখাপড়া বলো, যানবাহন বলো, যোগাযোগ বলো, শিক্ষা, চিকিৎসা যে বলো, সব ক্ষেত্রে তথ্য প্রযুক্তি রয়েছে। তাহলে আমরা ব্যবসায় দেখি ব্যবসা ক্ষেত্রে তথ্য প্রযুক্তি কি কি ভূমিকা পালন করে। যেমন এখানে দেওয়া আছে 1 নম্বরে মজুদ নিয়ন্ত্রণ। মজুদ নিয়ন্ত্রণ মানে কি, যেমন একজন ব্যবসায়ী বড় খরচ হলো পণ্যের মজুদ, বাজার চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে মজুদ নিয়ন্ত্রণ করতে হয়। বিশেষায়িত সফটওয়্যার কৌশল ব্যবহারের মাধ্যমে প্রয়োজনীয় মজুদের হালনাগাদ তথ্য জানা যায়, ফলে সেই অনুযায়ী উৎপাদন ব্যবস্থা করা যায়। যেমন তোমার গোডাউনের মধ্যে কি পরিমাণ মাল আছে সেটা যদি তুমি কম্পিউটার সফটওয়্যারের মধ্যে হিসাব করে রাখো, সেখান থেকে কত কি পরিমাণ মাল এখানে জমা হলো, কি পরিমাণ মাল বের হলো, আমি যদি প্লাস থেকে মাইনাস বাদ দিয়ে দেই তাহলে দেখা যাবে কি পরিমাণ জমা আছে। তাহলে সেই পরিমাণ কি করতে হবে, আমাকে আবার উৎপাদন করতে হবে। এরপরে দেখো
উৎপাদন ব্যবস্থাপনা। উৎপাদন ব্যবস্থাপনা কি? এই ব্যবসায়ের উৎপাদন করতে গেলে তথ্য প্রযুক্তি দরকার। তথ্য প্রযুক্তি ব্যবহারের ফলে উৎপাদন ব্যবস্থার ভূত উন্নত সম্ভব। উৎপাদন স্বয়ংক্রিয়করণ, আইসিটি নিয়ন্ত্রণ, বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করা হলে কম সময়ে অধিক উৎপাদন করা যায়। তখন উৎপাদন খরচ হ্রাস পায়। তাছাড়া কর্মী ব্যবস্থাপনায় তথ্য প্রযুক্তি প্রয়োগ উৎপাদনে গতিশীলতা আনতে সক্ষম হয়। তাহলে কর্মী ব্যবস্থাপনা যদি আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করতে পারি তাহলে কি হবে? সেখানে উৎপাদনশীলতা গতি আনতে সক্ষম, মানে গতি বেড়ে যাবে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে যে কোনো সময় কম শ্রমিকে অধিক কাজ করা যায়, কম সময়ে অধিক কাজ করা যায়, উৎপাদন বাড়ানো যায়, তাই না? উন্নত যোগাযোগ ব্যবস্থা। তথ্য প্রযুক্তির ফলে কিন্তু উন্নত যোগাযোগ ব্যবস্থা হয়েছে। কিভাবে? ফোন, ইন্টারনেট, স্যাটেলাইট, তথ্য প্রযুক্তির প্রধান উপকরণ, যোগাযোগের মাধ্যম। তাহলে এগুলি সাহায্যে আমরা সহজেই, খুব সহজ, দূরের থেকে বিদেশে যে কোনো প্রান্ত, বাংলাদেশের যে কোনো প্রান্ত, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যোগাযোগ করতে পারি। তাহলে উন্নত ব্যবস্থার মধ্যে কি আছে? যেমন মোবাইল ফোন আছে, মোবাইল ফোনে আমরা যোগাযোগ করতে পারি, ফ্যাক্সের মাধ্যমে ইমেইল করতে পারি, তাই না? ইন্টারনেট, ইন্টারনেট তাইলে এই ইন্টারনেটটা কি? যে অনেক ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন দপ্তর ভৌগোলিকভাবে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকে। এসব ক্ষেত্রে নিজেদের মধ্যে সংস্থাপিত ইন্টারনেট ব্যবসা পরিচালনার ক্ষেত্রে প্রভূত উন্নতি সাধন করছে। যেমন মনে করো যে আরং একটা কোম্পানি, আরং ফ্যাশন হাউসের অনেকগুলি দোকান আছে। একজন লোক সেখানে মনে করো যে মেইন হেড অফিসে বসে এটা নিয়ন্ত্রণ করতেছে। তাহলে সব দোকানে কি ধরনের কি বেচা কিনা হচ্ছে, কতটুকু হচ্ছে, কত পেজ মাল আছে, এখানে বসে বসে সবকিছু মনিটরিং করতে পারতেছে। তাহলে এটাকে বলা হয় কি? ইন্টারনেট। এরপরে আমরা তাহলে ব্যবসায় তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব সম্পর্কে জানতে, সঠিক হিসাব রাখা। সঠিক হিসাব রাখাটা কি? যেমন দেখা গেছে আমার গোডাউনে কতটুকু মাল আছে, কতটুকু মাল বের হয়েছে, কতটুকু মাল আরো লাগবে, এটা আমরা হিসাব করতে পারি। তারপরে প্রতিদ্বন্দ্বীদের সম্পর্কে তথ্য যাচাই। আমার কোম্পানির মালের সাথে আরেকটা কোম্পানি প্রতিদ্বন্দ্বিতা করতেছে, কি ধরনের প্রতিদ্বন্দ্বিতা করতেছে সেই সম্পর্কে আমরা জানতে পারবো। বিপণন, বিপণন ব্যবস্থাটা কি? ব্যবসা করতে হলে যেমন মনে করো যে বাজার বিশ্লেষণ করতে হয়, বাজার বিশ্লেষণ করতে হবে, তারপরে প্রতিদ্বন্দ্বীদের সময় তথ্য জানতে হবে, সরবরাহ করতে হবে, প্রচার করতে হবে, কারণ প্রচারেই প্রসার। এই যে দেখো লাক্স কোম্পানি লক্ষ লক্ষ টাকা খরচ করতেছে, ইউনিলিভার লাক্স সাবানের অ্যাডভাইস দিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করতেছে, তারা কি করতেছে? এটা প্রসার করতেছে, প্রচার করতেছে। এরকম প্রচার করে করে তারা কি করে? যে প্রসার বাড়ায়। যেমন ওয়েবসাইট, ব্লগ কিংবা সামাজিক যোগাযোগ সাইটের মাধ্যমে স্বল্প মূল্যে, কখনো কখনো বিনামূল্যে পণ্য ও সেবার বিজ্ঞাপন প্রচার করা হয়। অনেক সময় দেখা গেছে কি 2টা সাবান কিনলে একটা ফ্রি। এগুলি কি? এগুলি হলো প্রচার। তাহলে এই প্রচারের ক্ষেত্রে কি তথ্য প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইউটিউবে তোমরা দেখো বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন চলে আসে। তাহলে এটা কি? একটা বিক্রয় ব্যবস্থাপনা ও হিসাব। ইলেকট্রনিক পয়েন্ট অফ সেল, যাকে ইংলিশে সংক্ষেপে বলা হয় ইপিওএস, ইপস, ইপস, ইলেকট্রনিক পয়েন্ট অফ সেল হলো একটি ব্যবস্থা যার মাধ্যমে বিক্রয়ের সকল তথ্য সংরক্ষণ করা হয়। এতে সার্বক্ষণিক মনিটরিং এর সুযোগ থাকে। তোমরা অনেক সময় দোকানে, শপিং সেন্টারে কেনাকাটা করতে গেলে দেখবা যে ওখানে ট্যাগ লাগানো থাকে, ট্যাগের মধ্যে মূল্য লেখা থাকে, সেখানে একটা বারকোড থাকে, সেই বারকোডটাকে কি করে? একটা মেশিন দিয়ে স্ক্যান করে, স্ক্যান করলে সেটার দামটা কি করে? কম্পিউটারে চলে আসে। তাহলে এটা কি? তাদের তথ্য। এটা কি? বারকোডটা কি? তাদের তথ্য। এটা দিয়ে তাদের সেগুলো কি গোপন কোড থাকে, সেই কোড দিয়ে তাদের পণ্যটা কত দাম, কত তারিখে তৈরি হয়েছে, এটা কতটা পণ্য তৈরি হয়েছে, কি পরিমাণ সেল হয়েছে, কি পরিমাণ আছে, এটা সব তাদের তথ্য সংরক্ষিত থাকে। এগুলি দিয়ে তারা দেখতে পারে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা জানতে পারলাম যে এটা কিভাবে করতে হবে। সরকারি কর্মকাণ্ডে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রয়োগ। সরকারি কর্মকাণ্ডে তথ্য ও যোগাযোগ প্রযুক্ত। তাহলে কি সরকারি কি কি কাজ করা যায়? সরকারি অনেক কাজ করা যায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে। এই কাজগুলির মধ্যে অনেক কাজ আমরা সহজেই করতে পারি। এখন আর ওই অফিসে অফিসে ঘুরতে হয় না, আমরা ঘরে বসেও মোবাইলের মাধ্যমে করা যায়। তাহলে কি কাজ করা যায় সেগুলি একটু দেখি। যেমন সরকারি তথ্যাদি প্রকাশ। সরকারি তথ্যাদি প্রকাশ, সরকারের যে কি কাজগুলি জনগণের কাছে,
সরকার যে কাজগুলি জনগণের দোরগোড়ায় পৌঁছায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে সেগুলি আমরা একটু জেনে নেই। এখন এই বর্তমান করোনাকালীন দেখা গেছে কি অনেক খবর আমরা টিভিতে, ওয়েবসাইটে, তারপরে অনলাইনে, ইমেলে দেখতে পাই। সরকারের বিভিন্ন প্রযুক্তির মাধ্যম ব্যবহার করে এগুলি কি করতেছে, বিভিন্ন মাধ্যমে প্রচার করছে। তো সরকারি কি তথ্যাদি আমরা পেতে পারি, যেমন ইন্টারনেটের বিকাশের আগে সরকারি বিভিন্ন তথ্য যেমন নিয়োগ বিজ্ঞপ্তি, দরপত্র প্রকাশ, বিভিন্ন প্রকার আদেশ ইত্যাদি সংশ্লিষ্ট দপ্তরের নোটিশ বোর্ড এবং কখনো কখনো বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হতো। ফলে সাধারণের পক্ষে সরকারের বিভিন্ন দিক নির্দেশনা কিংবা নিয়ম কানুন জানা সম্ভব হতো না। কিন্তু বর্তমানে ওয়েবসাইট বা পোর্টালের মাধ্যমে এই সকল তথ্য সরাসরি জনগণের কাছে পৌঁছে দেওয়া হয়। আইন ও নীতিমালা প্রণয়ন ও সংশোধন। আইন ও নীতিমালা প্রণয়ন ও সংশোধন কি? বিভিন্ন ধরনের সরকারি নীতিমালা, আইন ইত্যাদি প্রণয়ন এবং সংশোধন এর ক্ষেত্রে ইন্টারনেটের মাধ্যমে বর্তমানে সংশ্লিষ্ট দপ্তর জনগণের মতামত গ্রহণ করতে পারে। তারপরে বিশেষ বিশেষ দিবস বা ঘটনা সম্পর্কে প্রচার। বিশেষ বিশেষ দিবস বা ঘটনা সম্পর্কে কি প্রচার করে? যেমন দেখা গেছে সরকার মোবাইল ফোনের মাধ্যমে জনগণের একটি বিরাট অংশকে সরাসরি কোনো বার্তা পৌঁছে দিতে পারে। তোমরা খবরে অনেক সময় দেখা গেছে কি যে গভর্নমেন্ট ইনফো থেকে একটা মেসেজ পাঠিয়েছে, সেখানে লেখছে আজকে সমবায় দিবস, এই বৃক্ষরোপণ দিবস, এরকম এক একটা খবর আমরা পেতে পারি। তারপরে দোরগোড়ায় সরকারি সেবা, যেমন কি আছে, ই পর্চা, জমি জমার বিভিন্ন রেকর্ড সংগ্রহের জন্য আমরা কি করতাম, আগে দপ্তরে দপ্তরে ঘুরতাম, ওই অফিসে যেতাম, ওই অফিসে যেতাম, ওই পিউনকে টাকা দাও, ওই অফিসারকে টাকা দাও, এরকম করে দিতে হতো, বিভিন্ন পন্থা অবলম্বন করতে হতো। কিন্তু বর্তমানে বাংলাদেশের 64টি জেলায় ই সেবা কেন্দ্র চালু রয়েছে, যাকে সহজেই আমরা যে কোনো তথ্য পেতে পারি। তারপরে ই বুক, ই বুক মানে কি, ইলেকট্রনিক বুক। সকল পাঠ্যপুস্তক অনলাইনে সহজে প্রাপ্তির জন্য সরকার একটি ই বুক প্ল্যাটফর্ম তৈরি করেছে। তুমি তোমার 6 এর বই দরকার, তোমার 8 এর বই দরকার, তোমার 9 এর বই দরকার, 10 এর বই দরকার, তুমি সব বই এখান থেকে পেতে পারো। ই পুর্চি, চিনি কলের পুর্জি বা ইক্ষু সরবরাহের অনুমতিপত্র। ই পুর্চি মানে কি, চিনি কলের পুর্চি, ইক্ষু সরবরাহের অনুমতিপত্র স্বয়ংক্রিয়ভাবকরণ করা হয়েছে এবং বর্তমানে মোবাইল ফোনে কৃষকরা তাদের পুর্চি পাচ্ছে। মানে চিনি কিভাবে সংগ্রহ করা হবে সেটা মোবাইল ফোনের মাধ্যমে সংগ্রহ করা যাচ্ছে। পাবলিক পরীক্ষার ফলাফল আজকাল কি আমরা যে কোনো পরীক্ষার ফলাফল আমরা মোবাইলের মাধ্যমে পাচ্ছি। 8 এর পরীক্ষা বলো, 10 এর পরীক্ষা বলো, 5 এর পরীক্ষা বলো, সব রেজাল্টগুলো আমরা কি করতেছি, এই ইয়ের মধ্যে পাচ্ছি, এই মোবাইলের মাধ্যমে পাচ্ছি। ই স্বাস্থ্য সেবা, জনগণের কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার জন্য দেশের অনেক স্থানে কি হয়েছে, টেলিমেডিসিন সেবা কেন্দ্র গড়ে তোলা হয়েছে। টেলিমেডিসিন সেবা কেন্দ্র গড়ে তোলা হয়েছে। এছাড়া সরকারি স্বাস্থ্য হাসপাতাল সমূহের ব্যবস্থাপনা সম্পর্কেও মোবাইল ফোনে বা এসএমএস এ অনেক অভিযোগ পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। তাহলে আমরা কি এটা সবগুলো কিভাবে পেলাম, আমরা সবকিছু আমরা পাচ্ছি কিভাবে, অনলাইনের তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের ফলে, অনলাইন ব্যবহার করে আমরা এগুলি পেতে পারি। এবং অনলাইনে আয়কর রিটার্ন প্রস্তুতকরণ করা যায়, কেমন, টাকা স্থানান্তর করা যায়, যেটা আগে বলেছিলাম যে পোস্টাল ক্যাশ কার্ড, মোবাইল ব্যাংকিং ইত্যাদিতে ব্যবহার করে আমরা কি করি, টাকা ট্রান্সফার করতে পারি। তারপরে পরিষেবার বিল পরিশোধ, যেমন নাগরিক সুবিধার একটি বড় অংশ হলো বিদ্যুৎ, পানি, গ্যাস ইত্যাদি, একটু আগে আলোচনায় বলে গিয়েছিলাম, এগুলি আমরা কি বর্তমানে মোবাইল ফোনের মাধ্যমে পরিশোধ করতে পারি। পরিবহন, যেমন মোবাইলের বর্তমানে অনলাইনে আমরা কি করি, মোবাইলে ফোনে ট্রেনের টিকিট কিনতে পারি, তাই না, বিমানের টিকিট সংগ্রহ করা যায়। অনলাইন রেজিস্ট্রেশন, সরকারি কর্মকাণ্ডে আইসিটি প্রয়োগের মাধ্যমে সরকারি সেবার মান উন্নয়নের উদাহরণ হিসেবে বাংলাদেশ রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি স্বয়ংক্রিয়করণের একটি উদাহরণ দেওয়া হলো। তাহলে কি হলো, দেখা গেছে যে আমরা অনলাইনে কিন্তু সম্ভব হয়েছে কিভাবে, প্রযুক্তির ফলে। এরপরে চিকিৎসা, চিকিৎসা সেবা কিন্তু প্রযুক্তির আর কোনো বিকল্প নাই। এখানে চিকিৎসা সেবা যে প্রযুক্তির ব্যাপারে কতটা ভূমিকা রেখেছে সেটা আমরা বলে প্রকাশ করতে পারবো না। এখন দেখো, আগে কিন্তু অপারেশন করা হলে পেট কাটতো, এখন কিন্তু কাটাও লাগে না, একটু ছিদ্র করে সেটার ভিতরে একটা বাল্ব ঢুকায়, ক্যামেরা ঢুকায়, তারপরে সেটা দিয়ে কি করে মানুষের পেটের মধ্যে অপারেশন করে, তাই না। এই যে প্রযুক্তির ব্যাপারে মানুষের এখন মনে করো যে মাথার শরীরের মধ্যে কোথায় কি প্রবলেম আছে, কোথায় কি সমস্যা আছে, রক্তের মধ্যে কি সমস্যা আছে, পেটের মধ্যে কি সমস্যা আছে, মাথার মধ্যে কি সমস্যা আছে, চামড়ার মধ্যে কি সমস্যা আছে, সবকিছু আমরা দেখতে পারি, মেশিন ব্যবহার করে আমরা দেখতে পারি। তোমার মস্তিষ্কে কি সমস্যা আছে সেগুলিও কিন্তু আমরা প্রযুক্তির মাধ্যমে দেখতে পাই। তাহলে এগুলি সবকিছু সম্ভব হয়েছে কিভাবে, এই প্রযুক্তি ব্যবহারের ফলে। আজকে আমরা চিকিৎসা সেবা সবচেয়ে বেশি এগিয়ে আছি। যে কোনো ধরনের, মনে করো যে আজকে
আগে আমরা মানুষ মারা যেত, রোগ হতো, মারা যেত, মারা যাওয়ার পরে বোঝা যেত যে এটা এই রোগ হয়েছে। কিন্তু এখন মানুষের রোগ হলে সেটা বাঁচার জন্য 100% ট্রাই করা হয় যে এই রোগটা কিভাবে এই রোগটা থেকে করা যায়, মানুষকে কিভাবে এই রোগটা থেকে মুক্তি দেওয়া যায়। সেজন্য বিভিন্ন ধরনের ঔষধের আবিষ্কার হয়েছে, যন্ত্রপাতির আবিষ্কার হয়েছে, তাই না? বিভিন্ন ধরনের অপারেশন করে মানুষকে মুক্তি দেওয়া যায়। তাহলে এগুলো সবকিছু হয়েছে কিসের ফলে? তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ফলে। তাহলে আমরা কি করতে পারি? এই যে দেখো এখন মানুষকে মনে করো যে একটা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে পজিট্রন এমিশন টমোগ্রাফি যন্ত্র তথ্যপ্রযুক্তি ব্যবহার করে রোগী শরীরের ভেতরে ত্রিমাত্রিক ছবি তৈরি করতে পারি, তাই না? তাহলে এগুলি সবকিছু কি সম্ভব হয়েছে আমাদের কিসের ফলে? এই যোগাযোগ প্রযুক্তি। আরেকটা আছে সিটি স্ক্যান, যেমন মস্তিষ্কের ভিতরে কি সমস্যা আছে মানুষের, সেটা কিন্তু আমরা মাথার ভিতরে জিনিস, সেটাও আমরা যন্ত্র ব্যবহার করে দেখতে পাচ্ছি। তাহলে এগুলি সবকিছু সম্ভব হয়েছে কিসের কারণে? এই তথ্য যোগাযোগ প্রযুক্তির কারণে। তাহলে এই যে চিকিৎসা সেবা, এই যে চিকিৎসা, আরেকটা আছে টেলিমেডিসিন। টেলিমেডিসিন মানে কি? টেলিফোনের মাধ্যমে আমি দূরের থেকে দেখা গেছে কি ঔষধ নিয়ে আসলাম, ডাক্তারের পরামর্শ নিয়ে আমি ঔষধ নিয়ে আসলাম, আমি দোকানে ফোন করে দিলাম, অথবা দোকানে অনলাইনে আমি আমার ঠিকানা সংবলিত কি করলাম, যে ওষুধের নাম লিখে বলে দিলাম যে এই ঠিকানা এই ওষুধগুলি পাঠিয়ে দেন। তাহলে কি হলো? সেটাও আমি পেয়ে গেলাম। তাহলে এগুলো সবকিছু সম্ভব হয়েছে কিসের কারণে? তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ফলে। তাহলে আমরা এই চিকিৎসা ক্ষেত্রে কিন্তু তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যাপক উদ্ভাবন হয়েছে। শুধু প্রযুক্তির উদ্ভাবনী হলে হবে না, এই প্রযুক্তিটাকে মানুষের দ্বার প্রান্তে পৌঁছে দিতে হবে। আর এই পৌঁছে দেওয়ার জন্য কি করছে? যোগাযোগ প্রযুক্তিটা কাজ করছে। তাহলে আমাদের কি কি তথ্য প্রযুক্তি তৈরি করতে হবে এবং প্রযুক্তিটা মানুষের সেবায় দ্বারগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য কাজ করতে হবে। এইটা যে কাজ করতে পারে সেটা উপকার হয়। তুমি একটা ভালো জিনিস আবিষ্কার করছো কিন্তু সেটা কি জানলেই না, তাইলে কি আর হবে? হবে না। তাহলে কি করতে হবে? তৈরি করতে হবে, মানুষের সেবায় সেটাকে বিলে মানুষের সেবা পাওয়ার জন্য সেটা পৌঁছে দিতে হবে মানুষের কাছ পর্যন্ত। তাহলে এই আমরা বুঝতে পারবো যে সেটা আসলেই উপকারী। এরপরে গবেষণা। গবেষণার ক্ষেত্রে কিভাবে যোগাযোগ প্রযুক্তি কাজ করে? সভ্যতার ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছে, যা সম্ভব হচ্ছে মানুষের নতুন কিছু বের করে করার আগ্রহ এবং গবেষণার পরিপ্রেক্ষিতে। যেমন দেখা গেছে কি গবেষণা কিন্তু হচ্ছেই, ধানও গবেষণা হচ্ছে, আখও গবেষণা হচ্ছে, মহাকাশ নিয়েও গবেষণা হচ্ছে, আবার গান নিয়ে গবেষণা হচ্ছে। যেখানেই যাই কিছু গবেষণা হোক না কেন প্রযুক্তি কিন্তু লাগেই। প্রযুক্তি কিন্তু লাগে, সেখানে তথ্য, যে নতুন তথ্যটা পেলো সেটা সংরক্ষণ করার জন্য প্রযুক্তি লাগে। আবার দেখা গেছে যে এরকম জন্য প্রযুক্তি লাগে, দেখা গেছে কি যে তুমি একটা কিছু আবিষ্কার করছো কিন্তু এটা লিখে রাখতে হবে, অথবা এই যেই নতুন তথ্যটা তুমি পেয়েছো সেটাকে তোমার সংগ্রহ করতে হবে, তাহলে কি করতে হবে? প্রযুক্তি লাগবে। আজকাল দেখা গেছে কি, যেমন দেখা গেছে যে সমাজ বিজ্ঞান অথবা গণিত, প্রযুক্তি অথবা আর বিজ্ঞান যা নিয়ে গবেষণা করা হোক না কেন, কম্পিউটার এবং তথ্য প্রযুক্তির সাহায্য ছাড়া সেই গবেষণার কথা চিন্তাও করা যায় না। গবেষণা করতে হলেই নানা ধরনের নতুন তথ্য নিয়ে কাজ করতে হয়। তাহলে এখন গবেষণা করার জন্য বিভিন্ন কিছু জানতে হয়, এত কিছু অনেক সময় দেখা গেছে কি জানাও যায় না। তো যখন যে তথ্যটা দরকার হয় সেটা যদি আমার প্রয়োজন হয় আমি কোথা থেকে পাবো? সে আমার বই খুঁজতে হবে। আমি যদি তখন বই বলতে প্রযুক্তির সাহায্য নিই তাহলে আমি খুব সহজেই পেতে পারি। ল্যাবরেটরিতে ব্যবহারিক গবেষণা করতে হয়, নানা রকম যন্ত্র ব্যবহার করে, যেমন যেখানে পরীক্ষা নিরীক্ষা করা হয়। ল্যাবরেটরিতে নতুন নতুন যন্ত্রপাতি তৈরি করা বা পরিচালনা করা কিংবা ব্যবহার করার জন্য বিজ্ঞানীরা সবসময় কম্পিউটারকে ব্যবহার করেন। মোটামুটি অবধারিতভাবে বলে দেওয়া যায়, একটি যন্ত্র থেকে তথ্য নিয়ে সেটা প্রক্রিয়া করার জন্য সবসময় কম্পিউটার ব্যবহার করা হয়। কম্পিউটার বলতে আমাদের চোখের সামনে যে ছবিটি ভেসে ওঠে, আজকাল তার চাইতে অনেক ছোট কম্পিউটার তৈরি হয়েছে। কম্পিউটার এখন আর সেই বড় নেই, কম্পিউটারের মতো কাজ করতে পারে সেরকম ছোটখাটো মাইক্রো কন্ট্রোলারও ব্যবহার করা হয়। তাহলে আমরা এখন জানলাম যে গবেষণা ক্ষেত্র কি কি গবেষণা কাজ করে। যেমন দেখা গেছে যে ভার্চুয়াল ল্যাবরেটরি এর আওতায় পড়ে, তাই না? তারপরে ভার্চুয়াল ল্যাবরেটরি কিভাবে বোঝা যায়? যেমন ভার্চুয়াল ল্যাবরেটরি প্রযুক্তি ব্যবহার করে সেখানে গবেষণা করা যায়। তাহলে আমরা শিক্ষার্থী বন্ধুরা এখন জানলাম যে তথ্য প্রযুক্তি কি কি ক্ষেত্রে কাজ করে। শিক্ষা ক্ষেত্রে কাজ করে, চিকিৎসা ক্ষেত্রে কাজ করে, গবেষণা ক্ষেত্রে কাজ করে, তাই না? জানার পরে আমরা এখন দেখি যে আমাদের একটা বাড়ির কাজ যদি তোমাদেরকে দেওয়া হয় সেটা কি তোমরা করতে পারবে?
সেটা কি তোমরা করতে পারবে কিনা। তাহলে বাড়ির কাজটা কি? ধরো তোমাদেরকে একটা বাড়ির কাজ হলে একজন ব্যক্তি সরকারের গৃহীত তথ্য যোগাযোগ প্রযুক্তি ভিত্তিক সেবা থেকে কিভাবে সহযোগিতা পেতে পারে বিষয়টির একটি শিরোনাম দিয়ে একটি প্রবন্ধ লেখো। একটা রচনা দেখতে দেওয়া হলো তোমাদেরকে, সেই রচনাটা তোমাদের অ্যাসাইনমেন্টও দেওয়া আছে। এই অ্যাসাইনমেন্টের আলোকেই তোমাদেরকে আমি এই কাজটা দিয়েছি। এখানে দেখো একজন ব্যক্তি সরকারের গৃহীত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ভিত্তিক সেবা কিভাবে সহযোগিতা পেতে পারে। সরকার যে সব গৃহীত সরকার যেসব তথ্য যোগাযোগ প্রযুক্তি ভিত্তিক সেবা দিয়ে থাকে সেগুলি মানুষ কিভাবে পেতে পারে, মানুষ যেমন জায়গাতে একটা পর্চা দরকার জমির, সেটা কিভাবে পেতে পারে। এইসব ভিত্তিক একটা তুমি রচনা লিখবা। রচনাটা একটা শিরোনাম দিবা। কি শিরোনাম দিতে পারো তুমি? তুমি মনে করো যে দেখা যাচ্ছে প্রযুক্তির উন্নয়ন এরকম দিতে পারো, অথবা দেখা যাচ্ছে সরকারি সেবা বাংলাদেশের প্রযুক্তি এরকম দিতে পারো, অথবা এরকমও দিতে পারো যে প্রযুক্তির অগ্রগতি, অথবা এরকম দিতে পারো যে সম্ভাবনাময় বাংলাদেশের প্রযুক্তি। এরকম তুমি তোমার মতো করে একটা প্রযুক্তি শিরোনাম দিয়ে তারপর তুমি সেটা লিখে যাবে। সেখানে তোমাদের যে টপিকগুলো চেয়েছে, যে ভূমিকা চেয়েছে, সেগুলি সবকিছু দিয়ে তুমি তোমার কাজটা শেষ করবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি যে আজকে তোমাদেরকে যতটুকু আলোচনা করা হলো তার মধ্যে থেকে তোমাদের কাজ দেওয়া হলো, তোমরা এটুকু শিখতে পারবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।